নমস্কার বন্ধুরা, আজ 8ই ডিসেম্বর 2025 আর এই ভিডিওটি আমরা শুরু করছি হাওড়া স্টেশন থেকে। মানিক, হাই করে দাও, টাটা করে দাও। এটি আমাদের এই ট্রিপের সবচেয়ে ছোট সদস্য। যাই হোক, সবার সাথে পরে পরিচয় করিয়ে দেবো। এবারে আমরা যাব সেকেন্দ্রাবাদ। আমাদের ট্রেন হাওড়া ফলকনামা এক্সপ্রেস, যার টাইম ছিল মোটামুটি সকাল 8:30। আমরা স্টেশনে এসে জানতে পারি ট্রেন 2 ঘন্টা লেট, 10:30টায় ছাড়বে। ওই জন্য আমরা প্ল্যাটফর্মে বসে টিফিন করে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর খানিক বাদে ট্রেনটি চলে আসলো। ট্রেনটি মোটামুটি 26 ঘন্টার জার্নি ছিল আর আমাদের টিকিটটা ছিল স্লিপারে। আর ট্রেনটিতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকায় বিশেষ কোনো ভিডিও আমরা করতে পারিনি। দেখুন কিভাবে মানুষ কত কষ্ট করে ট্রাভেল করছে। যাই হোক, 26 ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে, যেটি আগে থেকেই অনলাইনে বুকিং করা ছিল। আর আমাদের রুমটি ছিল হোটেলের একদম গ্রাউন্ড ফ্লোরে। আসুন এবার আপনাদের সকলের সাথে পরিচয় করে দিই। এখানে আসলে আমরা এসে আমরা 4 জন, আমি, আমার ওয়াইফ এবং আমার 2 রাজকন্যা। আসুন আপনাদের আমাদের রুমটাও দেখিয়ে দিই। এটি আমার ওয়াইফ। দেখুন রুমটা আমরা নিয়েছি। এখানে 800 টাকা ভাড়া ছিল পার ডে। রুমের ভিতরেই রান্নাবান্না করার জন্য বিশেষ জায়গা ও অ্যাটাচ পায়খানা বাথরুম ছিল। এই দুটো আমার রাজকন্যা। অ্যাকচুয়ালি আমি এসেছি আমার ছোট রাজকন্যার চোখের একটু সমস্যা আছে, ওই চোখটা দেখাবো আর আশেপাশের লোকাল সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখব। আর আমাদের এই হোটেলটি ছিল এলবি প্রসাদ নার্সিংহোমের ঠিক পেছনেই। বিল্ডিংটি নতুন হয়, সবকিছু ঝা চকচকে ছিল। থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে চলে এসেছি আমরা একটা হনুমান মন্দিরে, যেটি ছিল এলবি প্রসাদের পাশে। এটি ঘুরে আমরা র্যাপিডো বুক করে নিয়েছি হুসেন সাগর যাওয়ার জন্য। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এই হায়দ্রাবাদ, এটি তেলেঙ্গানাতে অবস্থিত। এখানে আসলে কেউ ডাইরেক্ট অটো রিক্সা বুকিং করার থেকে আমার মনে হয় র্যাপিডো বুক করে যাওয়া অনেক বেটার। আর এখানে র্যাপিডোতে অটো, ট্যাক্সি, বাইক সবই পাওয়া যায়। আর ভাড়াটাও তুলনামূলক অনেকটাই কম। যারা হায়দ্রাবাদে এলবি প্রসাদে ডাক্তার দেখাতে আসতে চাইছেন বা আসবেন ভেবেছেন, বা হায়দ্রাবাদে যারা ঘুরতে চাইছেন, তারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখুন, তাদের অনেক উপকারে লাগবে। কীভাবে অল্প খরচে হায়দ্রাবাদে ঘুরবেন বা কোথায় থাকবেন, কীভাবে খাওয়া দাওয়া করবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছুই একে একে জানতে পারবেন। এটি হলো হায়দ্রাবাদের অ্যাসেম্বলি, যেটি আছে হুসেন সাগরের একদম অপোজিট সাইডে। আমরা হুসেন সাগরের ভিতরে প্রবেশ করে গেছি। মাথা পিছু 10 টাকা দিয়ে আমরা হুসেন সাগরে এন্ট্রি করেছি। তারপর ভিতরে প্রবেশ করে আমরা বোটের টিকিট কেটেছি, যেখানে বড়দের জন্য 100 আর বাচ্চাদের জন্য 50 টাকা। এই বোটে করে আমরা দেখতে যাব একটি বৌদ্ধ মূর্তি, সেটি দেখার জন্য চলুন তবে যাওয়া যাক। আর আপনারা আশেপাশের সৌন্দর্যটা উপভোগ করুন। আপনাদের জানিয়ে রাখি, এই হুসেন সাগর লেকটি হায়দ্রাবাদের খুব বিখ্যাত একটি লেক, যা একটি কৃত্রিম লেক। 1562 সালে এই লেকটি তৈরি হয়েছিল। সেই সময়ের রাজা ইব্রাহিম কুলু কুতুব শাহীর নির্দেশে এটি তৈরি করা হয়েছিল। আর এই বুদ্ধের মূর্তিটি তৈরি হয়েছিল অনেক পরে, 1992 সালে। যাই হোক, মূর্তিটি দেখে আমাদের খুবই ভালো লাগলো। মূর্তিটি দেখে কিছু আশেপাশে ফটো মটো তুলে আমরা এবার বেরিয়ে পড়েছি মেন গেটের দিকে। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখানে এসে তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা যে লঞ্চটিতে করে এসেছেন, সেই লঞ্চটি যদি নাও থাকে, চলে যায়, তাহলে আপনারা পরবর্তী লঞ্চেও যেতে পারবেন। আমাদেরও সেম এই সমস্যাটাই হয়েছিল। আমরা যে লঞ্চটিতে এসেছিলাম, সেই লঞ্চটি আমাদেরকে না নিয়ে চলে যায়। আমরা আবার পরের লঞ্চটিতে করে ফিরে আসলাম। এবার আমরা যেখানটায় এসেছি, এখানে একটা জলের ঝর্ণা রয়েছে আর একটা ডিস্কো রয়েছে। আমার মেয়ে তো ছুটে পালালো জলের ফোয়ারার দিকে। এই দেখুন কিভাবে যাচ্ছে। পিছন পিছনে আমাকেও যেতে হলো, যাতে ওকে সাবধানে নিয়ে যেতে পারি। যাই হোক, এখান থেকে ঘুরে আমরা চলে যাব। আর এখানে আর একটি শো হচ্ছে, জলের লেজার শো, যার টিকিট মূল্য ছিল পার হেড 80 টাকা। কলকাতাতে তো আমরা অনেক দেখেছি, বাট হায়দ্রাবাদে এসে এত টাকা টিকিট দিয়ে এখানে কি দেখায় সেটাই দেখাচ্ছিল।
জলের ফোয়ারার উপরে লেজার শো দেখতে খুব সুন্দর লাগছিল, যেগুলো দেখাচ্ছিল মনে হচ্ছিল চোখের সামনে ভেসে উঠছে। আর একটা অসুবিধাও হচ্ছিল, রাত তখন মোটামুটি 9টা বেজে গেছে, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, আর এই বাতাসে জলের এই বাষ্পকণাগুলো গায়ে এসে বেশ শীত লাগছিল, বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছিল। তাই এবার আমরা ডিসিশন নিলাম এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়বো। যাই হোক, হায়দ্রাবাদে প্রথম দিনটা আমাদের খুব ভালোই কাটলো। দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। হায়দ্রাবাদে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে গুছিয়ে নিয়েছি বাচ্চাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার জন্য। আমরা 4-5 মিনিট পায়ে হাঁটা পথেই চলে যাব হায়দ্রাবাদের বিখ্যাত চোখের হসপিটাল এলভি প্রসাদ আই হসপিটাল। এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে 1-2 নম্বরের মধ্যে র্যাঙ্ক করে। এটি হলো এলভি প্রসাদের মেন গেট। আপনারা যারা এলভি প্রসাদে ডাক্তার দেখাতে চেয়েছেন তারা অনলাইনে এলভি প্রসাদ বলে সার্চ করে দেখুন, ওখানে আপনারা এলভি প্রসাদের নাম্বার পেয়ে যাবেন। আমাকে চাইলেও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ফোনে কথা বলে আপনারা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। যাই হোক, আসলে হাতে একটু সময় নিয়ে আসবেন, এখানে অনেকটাই ভিড় হয়। যাই হোক, হসপিটালে অনেক ছোটাছুটি করার পরে আমরা রুমে চলে এসেছি এবং কিছু বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসেছি। আজকে ওগুলোই খাওয়া দাওয়া হবে। আমরা আজকে আর বাইরে বেরোতে আমরা রুমে রান্না বান্না হবে, আর টিফিনে করেছি, চাউমিন বানিয়েছি, এগুলোই দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে। যাই হোক, দ্বিতীয় দিন হায়দ্রাবাদে এখানে শেষ হচ্ছে। গুড মর্নিং সকলকে। আজকে হায়দ্রাবাদে আমাদের তৃতীয় দিন। সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে কিছু খাবার দাবার বানিয়ে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের বিখ্যাত জায়গা গোলকুন্ডা ফোর্ট। অনেক সময় হাতে নিয়ে এসেছি, সারাটা দিনে যতক্ষণ ভালো লাগে আমরা এখানেই থাকবো। এখানকার প্রবেশ মূল্য মাথাপিছু 25 টাকা করে, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। এটি হচ্ছে গোলকুন্ডা ফোর্টের মেন গেট। গোলকুন্ডা ফোর্ট হায়দ্রাবাদের অন্যতম সেরা ঐতিহাসিক স্থাপত্য। এটি কাকতীয় রাজাদের আমলে তৈরি হয়েছিল, পরে কুতুবশাহী রাজারা এটি আরো মজবুত করে তাদের রাজধানী বানিয়েছিল। দুর্গটির স্থাপত্য অসাধারণ, বিশেষ করে অ্যাকোস্টিক সিস্টেম, মানে প্রবেশদ্বারে হাততালি দিলে সেই শব্দ চূড়া পর্যন্ত শোনা যায়। আর এই অঞ্চলটি হীরের খনির জন্য বিখ্যাত ছিল। কোহিনূর হীরা এখান থেকেই পাওয়া যায়। কুতুবশাহী রাজারা গোলকুন্ডাকে একটি বড়সড় শহরে পরিণত করে। ভিতরে প্রাসাদ, মসজিদ, পুকুর সবই ছিল। আর এই দুর্গটি এতটাই মজবুত ছিল যে 8 মাস ধরে অবরোধ করেও সহজে এই দুর্গটি দখল করা যায়নি। শেষে 16শো শতকের শেষে ঔরঙ্গজেব এই গোলকুন্ডা দখল করে। যাই হোক, অনেক কষ্ট হয়ে গেছে আর আমরা অনেকটাই উপরে চলে এসেছি। এখানে একটা ছোট দোকান আছে যেখান থেকে কিছু চিপস আর কিছু আইসক্রিম কিনে বাচ্চাদের দেওয়া হলো। আপনারা দেখুন এত উপর থেকে দূরের শহরটাকে দেখতে কেমন লাগে, আর পুরো গোলকুন্ডা ফোর্টটা এই উঁচু থেকে পুরোটাই দেখা যাচ্ছে, দেখতে কেমন লাগে আপনারা একটু দেখুন। এই জায়গাটি হচ্ছে গোলকুন্ডা ফোর্টের সবচেয়ে উঁচু জায়গা। প্রাচীনকালে এই জায়গাটাতেই নবাব বাইরে থেকে আসা রাজা মহারাজাদের নিয়ে মিটিং করতেন ও গোলকুন্ডা ফোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এখান থেকেই নেওয়া হতো। যাই হোক, এবার অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা এবার উপর থেকে নিচে নেমে যাচ্ছি। আর আমরা ওঠার সময় একটা মন্দির দেখেছিলাম, যে মন্দিরটিকে তখন আপনাদের দেখানো হয়নি। চলুন এবার তবে নিয়ে যাওয়া যাক। গোলকুন্ডা দুর্গের ভিতরে জগদম্বা মহাকালী মন্দিরটি বহু প্রাচীন একটি মন্দির। দুর্গের একদম উপরের অংশে এটি অবস্থিত। অনেকে মনে করেন কাকতীয় রাজবংশের আমলে এটি তৈরি।
মানে কুতুবশাহী সাম্রাজ্যের অনেক আগের। এখানে আসলে পাথরের উপরে খোদাই করা অনেক ভাস্কর্য আপনারা দেখতে পাবেন। দর্শনার্থীদের কাছে এই মন্দিরটি অনেকটাই জাগ্রত। মন্দিরটি দেখা শেষ করে আমরা নিচের দিকে নামছি। দেখুন আমার দুই মেয়ে কেমন করছে, খুবই আনন্দ পেয়েছে। আমার বড় মেয়ে তো খুবই খুশি। আমার বড় মেয়েকে বলেছিলাম আমি রাজার বাড়িতে তোকে বেড়াতে নিয়ে যাব। ও এসে তো অবাক হয়ে গেছে, ওর ধারণাও ছিল না এত বড় রাজার বাড়ি হয়। তবে ওর একটা ইচ্ছা ছিল রাজার সিংহাসনে বসবে, তবে সেটা আমরা খুঁজেই পেলাম না। গোলকুন্ডা দুর্গ মুভি শুটিংয়ের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। অনেক হিন্দি ও তেলেগু সিনেমার শুটিং এখানে হয়েছে, যেমন ধরুন ওয়ান্টেড, আবার সিংঘম রিটার্নস অজয় দেবগানের, আবার একটা তেলেগু সিনেমা যেটা মগধীরা, সেটারও শুটিং এখানে হয়েছিল। আর সবচেয়ে পছন্দের একটি সিনেমা তেরে নাম, সেটিরও শুটিং এখানে হয়েছিল, যেটি পাগলা গরদ করা হয়েছিল, সমস্ত পাগলরা যেখানে ছিল। আর আজকেও কোনো একটা মুভির শুটিং ছিল, তাই প্রচুর গাড়ি আর লোকজন এখানে এসেছিল। আসুন আপনাদের আর একটা জিনিস দেখাই। গোলকুন্ডা ফুটে একটি রাখা আছে একটা স্টিলের বিশাল বড় ব্লক, যেটির ওজন ছিল আনুমানিক 250 কেজি। আগেকার দিনে সৈন্যদের শক্তি পরীক্ষার জন্য এটি ব্যবহার করা হতো। অনেকে এটি তোলার চেষ্টা করত, কিন্তু খুব কম মানুষই সফল হতো। আর যারা সফল হতো তাদেরকেই সুযোগ ছিল এই দুর্গের সৈনিক হিসেবে কাজ করা। আর আমার দুই মেয়েই এই কাজে ব্যর্থ হয়েছে, সঙ্গে তার বাবাও। আজকেই আমাদের হায়দ্রাবাদের শেষ দিন, কালকে আমাদের আবার ফেরার ট্রেন। হায়দ্রাবাদ এসছি আর হায়দ্রাবাদের চারমিনার দেখতে যাব না কিংবা হায়দ্রাবাদের বিরিয়ানি খাবো না তা তো হয় না। যার জন্য এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদের চারমিনার দেখতে যাওয়ার জন্য ও ওখানে গিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য। আমরা র্যাপিডোতে একটি অটো বুক করে চলে এসেছি চারমিনারের কাছাকাছি। এখানে আমাদের নামিয়ে দিয়েছে, এবার পায়ে হেঁটে চলে যাব চারমিনারের দেখতে। চারমিনার হায়দ্রাবাদের অন্যতম প্রাচীন ও বিখ্যাত স্থাপত্য। এটি 1591 সালে তৈরি হয়েছিল। এটি 4টে মিনার রয়েছে, যার প্রত্যেকটা মিনার প্রায় 56 মিটার উঁচু। হায়দ্রাবাদের পুরনো শহরে এটি স্থাপিত। এটি একটি স্মৃতিস্তম্ভ। চারমিনার দেখা শেষ করে আমরা চলে এসেছি খাওয়ার জন্য হোটেল শারদাব। এখানে হায়দ্রাবাদের বিখ্যাত বিরিয়ানি পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটি হায়দ্রাবাদের খুব পপুলার একটি রেস্টুরেন্ট। তবে আশ্চর্য বিষয় হলো এখানে চিকেন ও মটনের দাম একই। আর ফার্স্ট টাইম কেমন কি হবে বুঝতে পারছিলাম না, তাই আমরা চিকেনই অর্ডার করেছিলাম। আমরা একটা হাঁড়ি চিকেন অর্ডার করেছিলাম, যাটার প্রাইস ছিল 450 টাকা। তবে বিরিয়ানিটি খেতে খুব সুস্বাদু ছিল। এখানে বিরিয়ানিতে আলু দেয় না, আর আমরা বাঙালি আলু খেতে খুব পছন্দ করি, তাই আলুটাকে খুব মিস করছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আজকের দিনের মতন ভিডিওটি এখানেই শেষ হবে। এবারের মতন হায়দ্রাবাদে এটি আমাদের শেষ রাত, কালকে আমাদের ফেরার ট্রেন। গুড মর্নিং সকলকে, সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমাদের ট্রেন, যার জন্য সকাল সকাল করে গুছান গাছানো শুরু হয়ে গেছে। আর ট্রেনে নিয়ে যাওয়ার জন্য কিছু খাবার দাবারও রান্না শুরু হয়ে গেছে। আসুন আজকের মেনুটি আপনাদের জানিয়ে দিই। ট্রেনে খাওয়ার জন্য কিছু চিড়ে ভাজা নেওয়া হয়েছে, আর এদিকে ভাত রান্না হচ্ছে, সঙ্গে হবে শাক ভাজা, আর হবে ডিমের তরকারি। এখানে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে তরকারি করা হবে, এই জন্য সব কিছু কেটে কেটে রেডি করা রয়েছে। এদিকে আর একটা আইটেম আছে, যেটি হবে বেগুন ভাজা। দেখুন বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রাখা আছে। এগুলোই সব আমরা ট্রেনে খাবো। এখানে কিছু খেয়ে যাবো আর ট্রেনের জন্য কিছু নিয়ে যাব। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমাদের হাতে একটু টাইম ছিল, যার জন্য আমরা ছাদে চলে এসেছি। আমি আর মেয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, হোটেলের বিল টিল মিটিয়ে এবার আমরা রুম থেকে বেরিয়ে যাব, যার জন্য শেষবারের মতো রুমটি আমরা গুছিয়ে দেখে নিচ্ছি, কিছু মিস্টেক না হয়ে যায়। বিকেল 3:55 আমাদের ট্রেন। আবার সেই 26 ঘন্টার একটা জার্নি করে আমরা পৌঁছে যাব হাওড়া স্টেশনে। যাই হোক, এবারের ট্রিপটি আমাদের খুব ভালো কাটলো, ঘোরাও হলো, আনন্দ হলো, একটু ট্রিটমেন্টও হয়ে গেল। যাই হোক, এবারে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।
আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।